চতুর্থ পর্যায়ে কাল ৭০৯টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ। কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে যাচ্ছে নির্বাচনী সামগ্রী, নিরাপত্তা জোরদার। কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত নিজামীর সঙ্গে দেখা করলেন পরিবারের সদস্যরা। সব প্রক্রিয়া শেষ করে শিগগিরই ফাঁসি কার্যকর করা হবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। হরতাল ধর্মঘটে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে পাইপলাইন স্থাপনের সিদ্ধান্ত। নিরাপত্তা ঝুঁকি বাড়ার আশঙ্কা, ট্যাঙ্ক তৈরির পরামর্শ বিশেষজ্ঞদের। ক্ষতিপূরণের টাকা হাতিয়ে নিতে প্রস্তাবিত মাওয়া ভাঙা রেললাইনের জমিতে গড়ে উঠছে অবৈধ স্থাপনা। স্বীকার করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। এবং চাঁদপুরে মেঘনার ভাঙনে বিলীন হতে চলেছে হরিণা ফেরিঘাট সহ বিভিন্ন স্থাপনা। হুমকির মুখে 2 কিলোমিটার এলাকা, বড় ধরনের ক্ষতির আশঙ্কা স্থানীয়দের। বাংলার সময়ে সঙ্গে আছি আমি মিজানুর রহমান খবির এবং আমি সৌমিত্র শুভ্র। চতুর্থ দফায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ আগামীকাল। এ দফায় ৭০৯টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এরই মধ্যে ভোট গ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। নির্বাচনী কর্মকর্তাদের হাতে তুলে দেওয়া হয়েছে ভোট গ্রহণের প্রয়োজনীয় সামগ্রী। কেন্দ্রগুলোতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ, র্যাব ও আনসার সদস্যদের। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। চতুর্থ পর্যায়ের ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় নির্বাচনী কর্মকর্তাদের ব্যালট পেপার, সিল সহ প্রয়োজনীয় নির্বাচনী উপকরণ বুঝিয়ে দেওয়া হয়েছে। এবার জেলার 18টি ইউনিয়ন পরিষদে নির্বাচন হবে। ব্যালট বাক্স সংগ্রহ করে আমাদের বাহিনী ফোর্স, স্ট্রাইকিং ফোর্স নিয়ে আমরা নিজ কেন্দ্রে চলে যাচ্ছি। নিরপেক্ষ একটা ভোট আমরা উপস্থাপন করতে পারি, সেটাই আমাদের সর্বাত্মক চেষ্টা আর কি। একই চিত্র সিলেটেও। নির্বাচনের আগের দিন সকাল থেকেই 3 উপজেলার নির্বাচনী কর্মকর্তারা নিজ নিজ নির্বাচনী সামগ্রী বুঝে নেন। সেখান থেকে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় পৌঁছে দেওয়া হয় নির্বাচনী সামগ্রী। আইন শৃঙ্খলার পরিস্থিতি খুবই ভালো, সবকিছু আমাদের নিয়ন্ত্রণে। র্যাব, বিজিবি, তারপর মেট্রোপলিটন পুলিশ, নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ মাঠে রয়েছেন। গত 3 পর্বে ফেনীতে কোনো নির্বাচন না থাকায় এবার ছিল বাড়তি উৎসবের আমেজ। ভোট উপলক্ষে যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক পুলিশ, আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছেন জেলা নির্বাচনী কর্মকর্তা। গাইবান্ধায় চতুর্থ পর্যায়ে সদর উপজেলায় 6টি ও সাদুল্লাপুর উপজেলায় 11টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যেই সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। নিশ্চিত নিরাপত্তা নিশ্চিত বলয় গড়ে তোলার জন্য আমরা ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকে বিজিপি, র্যাব, আনসার ব্যাটালিয়ন, বিভিন্ন সংস্থার পক্ষ থেকে একটা আমরা বলয় গড়ে তুলেছি। রংপুরে 24টি ইউনিয়নে ভোট গ্রহণের সব প্রস্তুতি এরই মধ্যে শেষ হয়েছে। ভোটের পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোতায়েন করা হয়েছে বিপুল পরিমাণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমাদের নির্বাচনী কার্যক্রম সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইনশাআল্লাহ আগামীকাল সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ করা হবে। নির্বাচন যাতে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ এবং উৎসমুখর পরিবেশে হয় সেটাকে লক্ষ্য রেখে আমাদের পুলিশের যা যা ব্যবস্থা করা দরকার সেই ব্যবস্থাগুলো আমরা করছি। এছাড়া দিনাজপুর, যশোর, লক্ষ্মীপুর সহ দেশের বিভিন্ন জেলাতেও রিটার্নিং কর্মকর্তাদের হাতে বুঝিয়ে দেওয়া হয়েছে তাদের নির্বাচনী উপকরণ। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। এই মুহূর্তে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার কুশমাইল ইউনিয়নে আছেন রিপোর্টার হারুনুর রশিদ এবং ফেনীর সদর উপজেলার ধলিয়া ইউনিয়নে আছেন আতিয়ার সজল। নির্বাচনী প্রস্তুতির সবশেষ খবর জানতে যাচ্ছি তাদের কাছে। প্রথমে হারুনের কাছে যাব। হারুন, আমি এই মুহূর্তে অবস্থান করছি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার কুশমাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে। এটি কুশমাইল ইউনিয়নের একটি ভোট কেন্দ্র। এই ভোট কেন্দ্রে ইতিমধ্যেই প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পুলিশ সদস্য এবং আনসার সদস্যরা মিলে উপজেলা পরিষদ থেকে ভোট গ্রহণের যে সামগ্রী, ব্যালট পেপার, ব্যালট বাক্স সহ অন্যান্য যে সামগ্রী রয়েছে সেগুলো নিয়ে কেন্দ্রে অবস্থান করেছেন। ঠিক একই অবস্থা এই কেন্দ্রের মতো ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা এবং ময়মনসিংহ সদরের যে 18টি ইউনিয়ন পরিষদে আগামীকাল নির্বাচন অনুষ্ঠিত হবে। সবগুলো ইউনিয়নের সবগুলো ভোট কেন্দ্রেই আসলে ইতিমধ্যেই ভোট গ্রহণের সামগ্রী নিয়ে নির্বাচনে ভোট গ্রহণকারী কর্মকর্তারা পৌঁছে গেছেন এবং তারা কেন্দ্রে পৌঁছার পর আমরা এই কেন্দ্রে এসে যা দেখলাম যে ভোট গ্রহণের জন্য যে লাইন তৈরি করা দরকার বা বেষ্টনী তৈরি করা দরকার সেটি ইতিমধ্যেই তৈরি করা হয়েছে এবং আনুষঙ্গিক কাজ সম্পন্ন করে প্রিজাইডিং অফিসার তার যে অন্যান্য কাজ আছে সেই কাজগুলো গুছিয়ে নিচ্ছেন এবং তারা আশা করছেন যে আগামীকাল সুষ্ঠু সুন্দরভাবেই তারা ভোট গ্রহণ সম্পন্ন করতে পারবেন এবং শান্তিপূর্ণভাবেই
শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ সম্পন্ন হবে। আমি যে কেন্দ্রটিতে অবস্থান করছি এটি হচ্ছে 16 নং কুশমাইল করইতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা হচ্ছে 3882 জন। এই 3882 জনের ভোট গ্রহণের জন্য প্রিজাইডিং অফিসার এখানে 9টি বুথ করেছেন এবং এই 9টি বুথের মাধ্যমেই তিনি আগামীকাল ভোট গ্রহণ করবেন এবং তিনি জানিয়েছেন যে আসলে সুষ্ঠু সুন্দরভাবে এখানে ভোট গ্রহণ হবে। আমি আরেকটু তথ্য জানিয়ে রাখছি যে আমি যে উপজেলায় এখন আছি ফুলবাড়িয়া উপজেলা, এখানে 13টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে 123টি ভোট কেন্দ্র রয়েছে এবং এর মধ্যে ভোট রয়েছে 742টি। আর এই 123টি ভোট কেন্দ্রের মধ্যে 57টি ভোট কেন্দ্রকে প্রশাসন ঝুঁকিপূর্ণ বা অতি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছেন এবং সেগুলোর জন্য বাড়তি নিরাপত্তা নেওয়া হবে। এখানে চেয়ারম্যান পদে 81 জন এবং সাধারণ সদস্য পদে 536 জন এবং সংরক্ষিত সদস্য পদে 159 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং এই উপজেলায় মোট 2,95,772 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। যোগ্য প্রতিনিধি তারা নির্বাচিত করবেন আগামীকাল। তো এখানে আরেকটা বিষয় লক্ষণীয় যে উপজেলা পরিষদ থেকে ভোট কেন্দ্রে নির্বাচন সামগ্রী নিয়ে নির্বাচনী কর্মকর্তারা পৌঁছার পরপরই এবং যখন থেকে তারা পৌঁছাতে শুরু করেছেন তখন থেকেই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যে মোবাইল টিম রয়েছে পুলিশের, র্যাব এবং বিজিবির তারা টহল দিচ্ছেন এবং কিছুক্ষণ আগে আমরা যে ভোট কেন্দ্রে অবস্থান করছি সেখানেও আসলে কিছুক্ষণ আগে একটি মোবাইল টিম এসেছে। এখানে যারা প্রিজাইডিং অফিসার আছেন তারা সঠিকভাবে পৌঁছেছেন কিনা বা কোনো ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন কিনা এই বিষয়গুলো জানার জন্য মোবাইল টিমগুলো প্রত্যেকটি কেন্দ্রে যাচ্ছে এবং তাদের নিরাপত্তা বিধানের চেষ্টা করছেন। আমি আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে আসলে নির্বাচন সুষ্ঠু করার জন্য তাদের ব্যাপক প্রস্তুতি রয়েছে। প্রতিটি ভোট কেন্দ্রে 17 জন আনসার সদস্য, 3 জন পুলিশ সদস্য সহ অন্যান্য কর্মকর্তারা থাকবেন এবং এছাড়া পুলিশের এবং র্যাবের মোবাইল টিম থাকবে, স্ট্রাইকিং ফোর্স থাকবে, বিজিবির টহল থাকবে। সব মিলিয়ে সুষ্ঠু সুন্দর নির্বাচনের আশা করছেন প্রশাসন এবং ভোটারদের সাথে কথা বলেছি, ভোটাররাও আসলে বলছেন যে তারা আগামীকাল একটি সুষ্ঠু সুন্দরভাবে ভোট দিতে চান এবং তাদের যোগ্য প্রতিনিধি তারা নির্বাচিত করতে চান এবং এজন্য কোনো ধরনের প্রতিবন্ধকতা যেন সৃষ্টি না হয় বা কেউ সৃষ্টি করতে না পারে সেজন্য দৃষ্টি রাখার জন্য তারা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন। তো এই ছিল আসলে ময়মনসিংহের ফুলপুরের কুশমাইল ইউনিয়নের কুশমাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের সর্বশেষ অবস্থা। ফিরে যাচ্ছি স্টুডিওতে। সৌমিত্র। সহকর্মী হারুনুর রশিদ জানাচ্ছিলেন ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার একটি ভোট কেন্দ্র থেকে একই রকমের অবস্থা, একই রকমের প্রস্তুতি চলছে ফেনীতেও। সহকর্মী আতিয়ার সজল সেখান থেকে আপাতত আমাদেরকে জানাতে পারছে না তথ্য, তবে আমরা তার পাঠানো তথ্য নিশ্চয়ই আপনাদেরকে জানিয়ে দেব। ফেনীর আগামীকালের নির্বাচনের প্রস্তুতির সবশেষ খবরাখবর সহকর্মী হারুনুর রশিদ বলছিলেন ময়মনসিংহের খবরাখবর। পরের খবরে যাচ্ছি। আগামীকালের ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু ও অবাধ করতে নির্বাচন কমিশন সব ধরনের ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান। সকালে ফেনীতে সাংবাদিকদের তিনি আরো বলেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের শঙ্কা থাকায় রাজশাহীর বাগমারার 16টি ইউপির নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। যে হারে প্রথম দিকে যে সংঘর্ষগুলো হয়েছে তার থেকে কিন্তু এখন সংখ্যায় কমে এসেছে। অপরদিকে কিন্তু নির্বাচন কমিশন আরো শক্তিশালী হয়েছে। যেমন করে আপনারা লক্ষ্য করেছেন যে গতকালকে আপনি একটা জায়গায় রাজশাহী বাগমারায় যে 12টা ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করে দিয়েছে। ওখানে স্থানীয় এমপিকে সেখানে নোটিশ করা হয়েছে, তাকে সেখানে যেতে বারণ করা হয়েছে। তারপরে আপনার কিশোরগঞ্জ সহ আরো 2-1টি জায়গায় যেখানে এসপি ডিসিদেরকে উইথড্র করা হয়েছে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও পরিষ্কার বলে দিয়েছেন নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ। মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর সঙ্গে গাজীপুরের কাশিমপুর কারাগারে দেখা করেছেন তার পরিবারের সদস্যরা। বেলা 11:30টার দিকে কাশিমপুর কারাগারের ভেতরে প্রবেশ করেন নিজামীর স্ত্রী, ছেলে সহ পরিবারের 6 সদস্য। সাক্ষাৎ শেষে 1 ঘণ্টা পর কারাগার থেকে বেরিয়ে আসেন তারা। রিভিউ খারিজ হওয়ার পর করণীয় রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার বিষয়ে কথা বলেন তারা। তবে এ বিষয়ে ক্যামেরার সামনে কোনো কথা বলেননি পরিবারের কোনো সদস্যই। গতকাল মানবতা বিরোধী অপরাধের মামলায় আলবদর নেতা মতিউর রহমান নিজামীর রিভিউ আবেদন খারিজ করে মৃত্যুদণ্ড বহাল রাখেন সর্বোচ্চ আদালত। সব আইনি প্রক্রিয়া শেষ করে শিগগিরই নিজামীর ফাঁসির রায় কার্যকর করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সকালে জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। আইনি প্রক্রিয়া যেগুলো আছে সেগুলি সবগুলো আমরা সমাধান করে যেভাবে আইন পারমিট করে আমাদেরকে ঠিক সেভাবেই আমরা করব। আমরা কোনো আইন কোনো ওটার কি বলে কাজ যদি অসম্পূর্ণ রেখে আমরা করব না, এটাই হলো মূল কথা।
আমরা অতীতে যেরকম ভাবে করেছি এবারও ঠিক সেইভাবেই হবে। মার্কিন দূতাবাসের সাবেক কর্মকর্তা জুলহাজ ও তার বন্ধু খুনের ঘটনায় সম্প্রতি দেশে বেড়েছে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক তৎপরতা। এ ধরনের তৎপরতাকে ইতিবাচক হিসেবে নেয়ার পরামর্শ দিয়েছেন নিরাপত্তা বিশ্লেষকরা। একই সঙ্গে এটিকে দেশটির স্বাভাবিক প্রতিক্রিয়া হিসেবেই দেখছেন তারা। বিশ্লেষকরা মনে করেন, জঙ্গিবাদের মতো সমস্যা মোকাবেলায় আন্তর্জাতিক সহায়তার কোনো বিকল্প নেই। রিপোর্ট ওমর ফারুকের। মার্কিন নাগরিক ব্লগার অভিজিৎ রায়ের হত্যাকাণ্ডের পর বাংলাদেশে জঙ্গি তৎপরতা প্রশ্নে যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো সরাসরি জড়িয়ে পড়ে। এমনকি সে দেশের গোয়েন্দা সংস্থা FBI এই ঘটনার তদন্তে সম্পৃক্ত হয়। মার্কিন আন্তর্জাতিক সাহায্য সংস্থা USAIDর কর্মকর্তা জুলহাজ মান্নান ও তার বন্ধু তনয় খুন হওয়ার পর এ তৎপরতা আরও জোরালো হয়। এই ইস্যুতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ফোনও করেছেন। সবশেষ সে দেশের মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল বাংলাদেশে এসে প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে উদ্বেগ জানিয়েছেন, দাবি করেছেন বিচারও। বিশ্লেষকদের কাছে প্রশ্ন ছিল, যুক্তরাষ্ট্রের এমন প্রতিক্রিয়া কতটা স্বাভাবিক? বিভিন্ন ধর্ম, বিভিন্ন সংস্কৃতির লোক এখানে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করছে। সেই পরিস্থিতির যদি কোনো পরিবর্তনের লক্ষ্য দেখা যায় তাহলে তো স্বাভাবিকভাবেই তারা ওয়ারিড হবে। সহকর্মীকে তারা হারিয়েছেন, এটা কিন্তু মানে তাদের জন্য একটা দুঃখের কারণ, এবং সেই দিকটাও একটা এখানে মানবিক দিকও আছে, সেটা আমাদের মনে রাখতে হবে। তবে এই নিরাপত্তা বিশ্লেষক মনে করেন, নিশা দেশাইয়ের সফর আর জন কেরির ফোন সহ যুক্তরাষ্ট্রের নানা তৎপরতা এসব হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন হওয়ার প্রশ্নে আন্তর্জাতিক চাপ হিসেবে কাজ করবে। পাশাপাশি জঙ্গিবাদ প্রসঙ্গে বিভিন্ন মহল থেকে যে আন্তর্জাতিক ষড়যন্ত্রের কথা বলা হয়, এর সঙ্গে তার সম্পর্ক আছে বলেও মনে করেন না তিনি। এটাও স্বীকার করার উপায় নেই, যেটাও এক ধরনের চাপ আমাদের দেশের উপরে, যে আমরা যদি আমাদের নিজেদের ঘর ঠিকমতো গোছাতে না পারি তাহলে হয়তো এই চাপ বাড়তেই থাকবে। আমি চাপ হিসাবে দেখতে চাই না, আমি প্রত্যাশা হিসাবে দেখতে চাই। আমরাও যেমন সাধারণ নাগরিক হিসাবে চাই যে সরকার দ্রুত ব্যবস্থা নিক, যারা এর সাথে সংশ্লিষ্ট তাদেরকে বিচারের আওতায় আনা হোক, এবং এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটতে পারে তার জন্য সকলের সাথে মিলে কাজ করে এই বিষয়টাকে প্রতিরোধ করা হোক। তবে বিদেশিদের নাক গলানো ঠেকাতে জঙ্গিবাদের প্রশ্নে জাতীয় ঐক্যের বিকল্প নেই বলেও মনে করেন তারা। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। বাংলা সময়ে আরো থাকছে। ময়মনসিংহে শিক্ষা বোর্ড স্থাপনের জোরালো দাবি, শিক্ষার্থীর অনুপাতে যৌক্তিকতা বিচারের আহ্বান। বিভাগীয় কমিশনার জানালেন, বিষয়টি প্রক্রিয়াধীন। হরতাল, ধর্মঘট কিংবা যে কোনো সংকটে জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক রাখতে পাইপলাইন স্থাপন করতে যাচ্ছে সরকার। এছাড়া সন্ত্রাসী বা জঙ্গি হামলা থেকে রক্ষায় বিদ্যুৎ কেন্দ্র, জ্বালানি ও গ্যাস ক্ষেত্রের জন্য বিশেষ বাহিনী গঠন করার কথা জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। তবে এমন সিদ্ধান্তে সরকারের ব্যয় বাড়ার পাশাপাশি নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা করছেন এ খাতের বিশেষজ্ঞরা। প্রসূন আশিসের রিপোর্ট। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তথ্য মতে বর্তমানে তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা প্রায় ৩৫০০ মেগাওয়াট। এর মধ্যে পিক আওয়ারে দিনে প্রায় ২৮০০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। তবে সাম্প্রতিক নৌযান শ্রমিকদের ধর্মঘটের কারণে চট্টগ্রাম বন্দরে আসা আমদানিকৃত জ্বালানি তেল ভর্তি জাহাজ থেকে তেল সরবরাহ না করায় সে সময় প্রতিদিন প্রায় ১০০০ মেগাওয়াট বিদ্যুৎ কম উৎপাদন হয়। এ ধরনের সংকট উত্তরণে সড়ক কিংবা নৌপথের পরিবর্তে জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক রাখতে পাইপলাইন স্থাপন করা হচ্ছে বলে জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। আমরা যেন অ্যাটলিস্ট ৩ মাসের মজুদ সবসময় চলমান রাখতে পারি, সেভাবে আমরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে তেল মজুদ করার জন্য ট্যাঙ্কার তৈরি করছি এবং পাইপলাইন তৈরি করছি। ঢাকা চিটাগাং পাইপলাইনটা আমাদের খুবই দরকার। ইতিমধ্যে কনসালটেন্ট নিয়োগ করার জন্য টেন্ডারে চলে গেছে পদ্মা। সরকারের এমন সিদ্ধান্তে খরচ বাড়ার পাশাপাশি নিরাপত্তা ঝুঁকি বাড়তে পারে বলে আশঙ্কা এ খাতের বিশেষজ্ঞদের। তেলের মজুদ বাড়াতে পাইপলাইনের পরিবর্তে ট্যাঙ্ক তৈরির পরামর্শ দেন তারা। পাইপলাইনে যদি কোনো দুর্যোগ হয় তাহলে কিন্তু একবারেই আমরা সবকিছু বসে যাব, এবং একটা স্থাপনায় কোনো রকমের সন্ত্রাসী কর্মকাণ্ড করার ব্যাপারে আরো সহজ। ট্যাঙ্ক লড়ে দিয়ে যখন আনেন, অনেক লোক থাকে, পুলিশ পাহারা দিয়ে নিয়ে আসলো ঢাকায়, আর পাইপলাইন তো যে কোনো জায়গায় এক জায়গায় পাইপলাইন কেটে দিতে পারে। এদিকে সন্ত্রাসী হামলা থেকে বিদ্যুৎ কেন্দ্র, জ্বালানি ও গ্যাস ক্ষেত্রের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ বাহিনী গঠনের কথা জানান প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। ভেরি সেনসিটিভ স্ট্রাকচার এগুলো,
এগুলোর জন্য স্পেশালাইজ সিকিউরিটি দরকার, যার কারণে আমাদের যে ইনস্টলেশনগুলো আছে তার জন্য একটা বিশেষ বাহিনী নিজেদের একটা তৈরি করা যায় এখানে, সেটা এখন চিন্তা পর্যায়ে আছে। এ ধরনের স্থাপনার নিরাপত্তায় প্রয়োজনে সেনাবাহিনীকে কাজে লাগানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এই সৈন্যবাহিনীর কাজ তো এই নিরাপত্তার জন্যই, সরকার সৈন্যবাহিনীকে সেখানে কাজে লাগাতে পারে। এইটা করে আমরা কি আরো যারা এটা অ্যাটাক করবে তাদেরকে অ্যাট্রাক্ট করছি নাকি, সেটাও আমাদের চিন্তা করা উচিত। এইসব প্রোটেকশনগুলো ব্যয়বহুল এবং এটার ব্যয় আস্তে আস্তে দেশে বেড়ে যাবে। তা আমরা কি দেশে আস্তে আস্তে একটা পুলিশ কিংবা মিলিটারি স্টেট হয়ে যাচ্ছি নাকি, সেটার ব্যাপারে আমাদের কিন্তু চিন্তা করা দরকার। গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকট ঠেকানো কিংবা এ খাতে বিশেষ নিরাপত্তার অজুহাতেই এই ধরনের বড় প্রকল্প সরকারের অন্যান্য কার্যক্রমের উপর নেতিবাচক প্রভাব ফেলবে বলেও অভিমত বিশেষজ্ঞদের। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। পদ্মা সেতুর অগ্রগতি পরিদর্শন করেছেন পরিকল্পনা মন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। সকালে মূল সেতুর 5টি সার্ভিস এরিয়ার কাজের অগ্রগতি দেখার জন্য পুরো এলাকা পরিদর্শন করেন তিনি। এখনো পর্যন্ত মূল সেতুর 33% কাজ সম্পন্ন হয়েছে। মূল সেতুর PR 6 ও 7-এর 3টি পাইল, PR 39-এর 3টি পাইল এবং 36-এর একটি পাইলের নিচ পর্যন্ত 70 মিটার সেকশন ড্রাইভের কাজ সম্পন্ন হয়েছে। অগ্রগতি হচ্ছে নদী শাসন কাজের। পাশাপাশি দুই পাশের সংযোগ সড়কের কাজেরও অগ্রগতি হয়েছে। এই জিনিসটা অনেক সুন্দর দেখা যাচ্ছে। বাস্তবায়িত হচ্ছে স্বপ্নের পদ্মা সেতু, সেই সঙ্গে সবশেষ সরকারি সিদ্ধান্ত অনুযায়ী এতে যুক্ত হচ্ছে রেলপথও। প্রস্তাবিত রেললাইন স্থাপনের জন্য জমি অধিগ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। আর এই সুযোগে সরকারি টাকা হাতিয়ে নিতে অসাধু একটি মহল ঢাকা মাওয়া ভাঙ্গা রেললাইনের জন্য প্রস্তাবিত খালি জমির উপর তুলেছেন শত শত ঘরবাড়ি ও স্থাপনা। অবশ্য নতুন স্থাপনার কথা স্বীকার করে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন জেলা প্রশাসক সঞ্জয় কর্মকার। অভিজিতের তথ্য, শাহাদাত আকনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মাদারীপুরের শিবচরের 6টি ইউনিয়নের উপর দিয়ে প্রস্তাবিত পদ্মা সেতুর ঢাকা মাওয়া ভাঙ্গা রেললাইন হতে যাচ্ছে। আর এই বিষয়টিকে কাজে লাগিয়ে রেললাইনের খালি জমির ওপর গাছপালা রোপণ ও নতুন ঘরবাড়ি তুলে সরকারের কাছে অতিরিক্ত টাকা আদায় করার পায়তারা শুরু করেছেন স্থানীয়রা। অনেকেই আবার দালালদের মাধ্যমে ঘুষ দিয়ে নিজেদের নাম ক্ষতিগ্রস্তদের খাতায় লিখিয়ে নিয়েছেন। সরেজমিনে দেখা গেছে এক একটি পরিবার 8 থেকে 10টি বসতঘর তুলেছেন, অথচ এসব বসতঘরে থাকেন না কেউ। অধিকাংশ ঘর তালাবদ্ধ। পুকুরের মধ্যে মৎস্য খামারের সাইনবোর্ড থাকলেও পুকুরে নেই কোনো মাছ। এদিকে গরু ছাগলের একাধিক খামার থাকলেও তা শূন্য পড়ে রয়েছে। নিজস্ব খেতে ঘর রয়েছে, আর মনে করেন রেললাইনে নিয়ে যায় এই সমস্যা। আমরা পরিবার 8 জন, আমাদের ঘরবাড়ি সব মেপে নিয়ে গেছে গা। ঘরবাড়ি হলো মোট 8টা। আমরা পরিবার থাকি হলো 4 জন। 4 জনে কটা ঘর লাগে? 4 জনে আমাকে মনে করেন যে 4টা ঘরে আমরা দরকারে যে ভাড়া দিছি। এসব দালাল ও অসাধুদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন সুধীজনেরা। কতিপয় লোক তারা অবৈধভাবে ঘরবাড়ি বাসস্থান তৈরি করে দেখাচ্ছে। এই ব্যাপারে স্থানীয় প্রশাসনকে আমি সর্বদা সজাগ দৃষ্টি রাখতে চাই। অবশ্য নতুন ঘর গড়ে ওঠার কথা স্বীকার করে অসাধুদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন জেলা প্রশাসনের শীর্ষ এই কর্মকর্তা। আইন অনুযায়ী 3 ধারার নোটিশের পরে কেউ ঘরবাড়ি কোনো কিছু স্ট্রাকচারের পরিবর্তন করতে পারবে না। আমার কাছে এই ধরনের অভিযোগ আছে, কিছু লোকজন এই জায়গায় রাতারাতি ঘর তৈরি ফেলছে, তবে এগুলোর তারা কোনো ক্ষতিপূরণ পাবে না। মাদারীপুরের শিবচরের মাতবরের চর, পাঁচচর, দত্তপাড়া, সন্ন্যাসীর চর, কাঁঠালবাড়ি ও কুতুবপুর ইউনিয়নের 17টি মৌজার 312 একর জমি অধিগ্রহণে 4000 ক্ষতিগ্রস্তের নাম ইতোমধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। সময় সংবাদ, মাদারীপুর। বাংলার সময়ে আরো থাকছে। পর্যটকদের জন্য বিপজ্জনক হয়ে পড়ছে কুয়াকাটা সমুদ্র সৈকত। ঢেউয়ের নিচে সৃষ্টি হয়েছে মৃত্যু ফাঁদ। সমস্যার সমাধানে নেই কোনো উদ্যোগ। সাভারের আশুলিয়ায় গৃহবধূ সোমা আক্তারকে হত্যার ঘটনায় অভিযুক্ত স্বামী আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করেছে পুলিশ। ভোরে নোয়াখালীর সেনবাগ থেকে গ্রেপ্তারের পর সাভারের আশুলিয়া থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুর রাজ্জাক স্ত্রী সোমাকে হত্যার কথা স্বীকার করেছে বলে পুলিশ দাবি করেছে। গত 27 এপ্রিল আশুলিয়ার ইসলামনগরে পারিবারিক কলহের জেরে গৃহবধূ সোমা আক্তারকে শ্বাসরোধ করে হত্যা করে আব্দুর রাজ্জাক। পরে নিহতের পরিবার বাদী হয়ে আশুলিয়া থানায় রাজ্জাককে প্রধান আসামি করে 3 জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করে। ময়মনসিংহে একটি শিক্ষা বোর্ড স্থাপনের দাবি ক্রমেই জোরালো হচ্ছে। দেশের অন্তত 4টি শিক্ষা বোর্ডের চেয়ে বৃহত্তর ময়মনসিংহে শিক্ষার্থী বেশি থাকায় বোর্ড স্থাপন যৌক্তিক বলে মনে করেন এই অঞ্চলের মানুষ।
নবগঠিত ময়মনসিংহ বিভাগের কমিশনার জানিয়েছেন শিক্ষা বোর্ড স্থাপনের বিষয়টি প্রক্রিয়াধীন। হোসেন আলীর তোলা ছবি নিয়ে হারুনুর রশিদের রিপোর্ট। এবছর অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা 1 লাখ, বরিশাল বোর্ডে ৭১,০০০, সিলেট বোর্ডে ৭৪,০০০ এবং যশোর বোর্ডে ১,৩১,০০০। আর বৃহত্তর ময়মনসিংহে এ সংখ্যা ১,৩২,৫০০। এছাড়া গত জেএসসি পরীক্ষায় 4টি শিক্ষা বোর্ডের চেয়ে বেশি পরীক্ষার্থী ছিল এই অঞ্চলে। শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানের আধিক্যের কারণে জোরালো হয়ে উঠেছে ময়মনসিংহে শিক্ষা বোর্ড স্থাপনের দাবি। কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্রবেশপত্র কিংবা অন্য কিছুতে, তাহলে ঢাকা আমরা দিন গিয়ে কাজটা করতে পারি না। ঢাকাতে যাই তখন আমাদের ডেলি আপ ডাউনের সমস্যাটা তো অবশ্যই হয়, আর জ্যামে পড়তে হয়। ময়মনসিংহ সরকারি বোর্ড হয়, শিক্ষা বোর্ড হয়, আমাদের সময় বাঁচছে, আমাদের পাঠদানের সমস্যা হয় না। শিক্ষা বোর্ড হলে এ অঞ্চলের শিক্ষক ও শিক্ষার্থীরা যেমন উপকৃত হবেন, তেমনি রাজধানী ঢাকার উপরও চাপ কমবে বলে মনে করেন শিক্ষা বোর্ড বাস্তবায়ন কমিটির নেতারা। ময়মনসিংহের শিক্ষা বোর্ডের যে পরীক্ষার্থী আছে এটি হচ্ছে 42%। এই পরিসংখ্যান প্রমাণ করে যে বৃহত্তর ময়মনসিংহবাসীর যে প্রাণের দাবি ময়মনসিংহ শিক্ষা বোর্ড, এটি বাস্তবায়ন করা খুবই জরুরি। নবগঠিত ময়মনসিংহ বিভাগের কমিশনার জানান, ময়মনসিংহে শিক্ষা বোর্ড স্থাপনের প্রক্রিয়া শুরু হয়েছে। এত বিপুল সংখ্যক ছাত্রছাত্রী এখানে পরীক্ষা দেয়, তাদের সুবিধার বিষয়টি বিবেচনা করে আমরা মন্ত্রণালয়কে অনুরোধ করেছি যত তাড়াতাড়ি সম্ভব এখানে শিক্ষা বোর্ড স্থাপন করা যায়। বৃহত্তর ময়মনসিংহের শেরপুর, জামালপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ, টাঙ্গাইল ও ময়মনসিংহ জেলায় কলেজ, মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক পর্যায়ের প্রায় ২,৮০০ শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। সুনামগঞ্জ জেলার অধিকাংশ মানুষের পুরো বছরের পরিকল্পনা নির্ভর করে বোরো মৌসুমের ফলনের উপর। আর চলতি মৌসুমে ধানের বাম্পার ফলন হওয়ায় আশায় বুক বেঁধেছিলেন এ অঞ্চলের কৃষক। কিন্তু পাহাড়ি ঢল, শিলাবৃষ্টি, জলাবদ্ধতা ও শ্রমিক সংকটের কারণে কৃষকদের স্বপ্ন পরিণত হয়েছে এখন দুঃস্বপ্নে। হিমাদ্রি শেখর ভদ্রের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দিগন্তজোড়া হাওরে দোল খাচ্ছে সোনালী পাকা ধান। কিছুদিন আগেও এই ফসল সুনামগঞ্জের হাওড়া অঞ্চলের কৃষকদের স্বপ্ন দেখাচ্ছিল নিশ্চিত একটি বছরের, কিন্তু এখন সেই স্বপ্নই পরিণত হয়েছে দুঃস্বপ্নে। পাহাড়ি ঢলে প্রতিনিয়ত বাড়ছে হাওরে পানির চাপ। শিলাবৃষ্টি আর জলাবদ্ধতার কারণে তা আরো ভয়াবহ রূপ নিয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত ৩৫% জমির ফসল কাটা হয়েছে। বাকি ৬৫% জমির পাকা ধান নষ্ট হচ্ছে বন্যার পানিতে। এবছর অতিবৃষ্টির কারণে ছোট বড় 10টি হাওরের প্রায় ১১,০০০ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এবাররা কাজে আসতে চায় না, ধান কাটতে পারে না পানির জন্য। অনেকেই ধান কাটতে পারে নাই, কাটলেও আবার শুকাইতে পারে নাই। শুকাইতে গেলে রোদ নেই। ২৬ কেয়ার জমির মধ্যে আমার এই পর্যন্ত জলাবদ্ধতা এবং বৃষ্টির পানিতে 19 কেয়ার তোলা গেছে, এক মুঠো ধান কাটতে পারেনি। আর ধান কাটার জন্য চরম শ্রমিক সংকট দেখা দেয় কৃষকেরা বেশি বিপাকে পড়েছেন বলে জানালেন কৃষি বিভাগের এই কর্মকর্তা। প্রতিদিনে একজন শ্রমিকের মজুরি 700 থেকে ১,০০০ টাকা পর্যন্ত উঠছে, যার ফলে কৃষকগণ উৎসাহ হারিয়ে ফেলছে। বন্যা পরিস্থিতির আরো অবনতি হতে পারে জানিয়ে ফসলি জমির পাকা ধান দ্রুত কাটার জন্য কৃষকদের পরামর্শ দিলেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। বরাক এবং মেঘালয় এলাকায় এবং সিলেট অঞ্চলে পানির চাপ যখন আমাদের এদিকে আসবে, তখন আমরা হয়তো এখনো যে দখল ছুঁয়ে যাচ্ছি সেই দখল ছুঁইতে পারবো না। চলতি বোরো মৌসুমে সুনামগঞ্জের ২,২১,০০০ হেক্টর জমিতে ধান আবাদ করা হয়েছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সময় সংবাদ, সুনামগঞ্জ। উৎপাদন খরচের তুলনায় ধানের দাম কম হওয়ায় লোকসানের মুখে পড়েছেন পিরোজপুরের বোরো চাষিরা। চলতি বোরো মৌসুমে পিরোজপুরে ১৯,৫৮১ হেক্টর জমিতে ধান আবাদ হয়েছে, তবে ফলন খুব একটা ভালো না হওয়ায় হতাশ হয়ে পড়েছেন চাষিরা। এছাড়া উৎপাদন খরচ বাড়লেও বাজারে সেই অনুযায়ী দাম নেই ধানের। প্রতিমণ ধান বিক্রি হচ্ছে মাত্র ৪০০ থেকে ৫০০ টাকায়। তবে ভালো ফলন পেতে কৃষকদের উচ্চ ফলনশীল ধান চাষের পরামর্শ দিয়েছেন কৃষিবিদরা। এবছর আমি ধান চাষ করতে পারবো না, তার কারণ হলো ধানের দাম এবং খরচা পুষায় না। 1 বিঘা জমি ৫,০০০ টাকা, সইতে লাগে ২৫০০ টাকা। ১৩-১৪ খরচা হয়, ধান পাই ১২ মন, অর্ধেক টাকার আমাদের ঘরে আসে না। আমরা কিভাবে কৃষকরা বাঁচবো? উৎপাদন যদি আবার বেশি হয়, একর প্রতি উৎপাদন যদি বেশি হয়, তাহলে কিন্তু সেটা পুষিয়ে যায়। এখন মনে করেন বিঘা প্রতি ৭ মন ৮ মন আমাদের স্থানীয় জাতে। আবার আমরা যখন ওই যেখানে উঠছি জাত ব্যবহার করেছি, তা কিন্তু ১৮-১৯ মন হয়ে যাচ্ছে, তখন কিন্তু কৃষকের খরচটা কিন্তু পুষিয়ে যাচ্ছে।
নওগাঁয় কাঙ্ক্ষিত দাম না পেয়ে স্ট্রবেরি চাষে আগ্রহ হারিয়ে ফেলছেন কৃষকরা। চাষিরা জানান ৫ বছর ধরে বাণিজ্যিকভাবে স্ট্রবেরি চাষ হচ্ছে এই জেলায়। সুস্বাদু ও পুষ্টিকর হওয়ায় প্রথম দিকে ভালো দাম পাওয়ায় অনেকেই ঝুঁকে পড়েছিলেন এই চাষের দিকে, কিন্তু গত বছর হরতাল, অবরোধ, রাজনৈতিক অস্থিরতার কারণে স্ট্রবেরির বাজারে ধস নামে। এবারও ভালো ফলন হলেও প্রতি কেজি স্ট্রবেরি বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকা দরে। এতে লাভের বদলে লোকসানের আশঙ্কা করছেন চাষিরা। তবে স্ট্রবেরি চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে প্রযুক্তিগত সহায়তা সহ নানা পরামর্শ দিচ্ছেন কৃষি বিভাগের কর্মকর্তারা। ফল ধরেছে খুব, কিন্তু গত দাম পাচ্ছি না আমরা। মাল আমদানি হচ্ছে খুবই, কিন্তু পয়সা পাওয়া যাচ্ছে না। এই ফসল করে সেই মহাজন আমাদের বেতনই দেয় কঠিন, তো মহাজন এই চলবে কেমন কি? আর আমরা টাকা না হলে আমরা কাজ কেমন করব? আমরা কৃষকদেরকে এই নতুন জাতীয় ফল বাগান করার জন্য যে সকল প্রযুক্তিগত সহায়তা আছে সেইগুলো আমরা কৃষকদেরকে দেওয়া হচ্ছে। চাঁদপুরে মেঘনার ভাঙনে নদীগর্ভে বিলীন হতে চলেছে হরিণা ফেরিঘাট সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনা। স্থানীয়দের দাবি, এখনই ব্যবস্থা নেওয়া না হলে বড় ধরনের ক্ষতির মধ্যে পড়বেন তারা। ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। ফারুক আহমদের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বর্ষা মৌসুমের আগেই মেঘনার ভাঙনের মুখে পড়েছে চাঁদপুর শরীয়তপুর রুটের হরিণা ফেরিঘাট সহ গুরুত্বপূর্ণ বেশ কিছু স্থাপনা। তীব্র স্রোত ও ঢেউয়ের আঘাতে নদীগর্ভে বিলীন হতে চলেছে অন্তত ২ কিলোমিটার এলাকা। এরই মধ্যে ফেরিঘাটের পন্টুনের গ্যাংওয়ে, উত্তরের মাছের আড়ত এবং দক্ষিণের বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙন থেকে রক্ষায় বাঁশ ও বালুর বস্তার বাদ দেয়া হয়েছে। এ অবস্থায় ঘরবাড়ি ও ফসলি জমি হারানোর আশঙ্কা করছেন স্থানীয়রা। আমাদের 18-20টা আড়ত চলে গেছে নদী ভাঙন রোধে। তা আমাদের এখন বাইনা যে কটা আড়ত আছে, আমরা এখন কি করব? আমাদের এই এলাকা সবই ভাঙিয়ে নিয়ে গেছে, এখন আমাদের আর করার কিছু নেই। নদী ভাঙাটা যদি আমরা রক্ষা করতে পারে তো আমরা একটা আশ্রয় পাবো। মেঘনার ভাঙনে হরিণা ফেরিঘাটের উভয় পাশে মারাত্মক অবস্থা ধারণ করছে। প্রতি দলীয়ভিত্তিতে যদি ভাঙন রোধ করা না হয় তাহলে অচিরে ফেরিঘাটটা বিলীন হয়ে যাবে। তবে ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। হামচর এলাকার কিছু অংশের ১১৯ কোটি টাকা ব্যয় সম্মিলিত একটি ডিপিপি বর্তমানে টেকনিক্যাল প্রক্রিয়াধীন আছে। আশা করি অচিরেই এই প্রকল্পটি বাস্তবায়ন হলে অত্র এলাকার জনগণের দুঃখ দুর্দশা লাঘব হবে। গত ৫ বছরে অন্তত ৩ বার ভাঙনের শিকার হয়েছে চাঁদপুরের হরিণা ফেরিঘাট সহ আশপাশের বিস্তীর্ণ এলাকা। সময় সংবাদ, চাঁদপুর। একই সৈকতে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার সুযোগ আছে শুধু কুয়াকাটাতেই। তবে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার মুহূর্তগুলো পর্যটকদের কাছে এখন আর সুন্দর হয়ে ধরা দেয় না, কারণ সৈকতে বিপজ্জনকভাবে পড়ে থাকা গাছের গুঁড়ি ও ভাঙা দেয়ালের বড় বড় অংশ প্রতিনিয়ত পর্যটকদের মৃত্যু ঝুঁকি বাড়াচ্ছে। স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, সরকারি বরাদ্দ না থাকায় সমস্যার সমাধান করা যাচ্ছে না। মনির হোসেন বাদলকে সঙ্গে নিয়ে কুয়াকাটা ঘুরে এসে মাহমুদ রাকিবের রিপোর্ট, ছবি তুলেছেন খলিলুর রহমান। আকাশের সাথে এখানে মিতালিতে মাতে জলের বিপুল রাশি। এ প্রবল স্রোত যেন ভাসিয়ে নিতে চায় সবকিছু। সমুদ্রের এমন উত্তাল ঢেউ নাচিয়ে তোলে ভ্রমণ পিপাসু মন। তাই পুরো বছর জুড়ে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা পর্যটকদের ভিড় লেগে থাকে সমুদ্রকন্যা কুয়াকাটায়। তবে সমুদ্র স্নান করতে আসা পর্যটকদের জন্য এ ঢেউয়ের নিচেই অপেক্ষা করছে ভয়ঙ্কর মৃত্যু ফাঁদ। অভাবনীয় হলেও নারকেল গাছের এমন বড় বড় অসংখ্য গোড়া পড়ে আছে দেশের সবচেয়ে দৃষ্টিনন্দন প্রাকৃতিক সমুদ্র সৈকত কুয়াকাটায়। শুধু তাই নয়, সৈকতে পড়ে আছে অসংখ্য ভাঙা দেয়ালও। যখন জোয়ার চলে আসে তখন এগুলো দেখা যায় না, তো এতে মানুষের হাত পা কেটে যেতে পারে। এখানে কিছু ভাঙা অংশ রয়েছে বিল্ডিং এর, তো এগুলোতে অনেক সময় মানুষের অ্যাক্সিডেন্ট হয়। বীজটা একটু বেশি নোংরা মনে হচ্ছে আগের চেয়ে, আর পাড়টা অনেক ভেঙে গেছে। যাতায়াত ব্যবস্থাটা আরেকটু উন্নত করতে হবে। পর্যটকরা যে আসে বসবে, বসার জন্য সুব্যবস্থা নেই। কুয়াকাটা সমুদ্র সৈকতের সবচেয়ে আকর্ষণীয় নারকেল বাগানগুলো অব্যবস্থাপনার কারণে এখন বিলীন হওয়ার পথে। ফ্যাসিলিটিস গুলো একটু কম, এটাকে আরো ডেভেলপ করা যায়। যদি ছবিও তুলতে চাই তাহলে মোবাইল, মানি ব্যাগ এগুলো যদি আনি তাহলে এটা কোথাও রাখবে, এখানে লকারের ব্যবস্থাও নাই। প্রমোট করলে, ইন্টারন্যাশনাল একটু রিপ্রেজেন্ট করলে আই থিংক আরো বেশি মানুষ আসবে, আরো বেশি ফোকাস পাবে। প্রতিদিন কয়েক হাজার পর্যটক আসা প্রাকৃতিক এই নৈসর্গটি দারুণ সম্ভাবনাময় হলেও এত সব সমস্যা সমাধান করার যেন কেউই নেই। সি বিচ এরিয়ায় আমরা পানির ব্যবস্থা রাখবো, ছাতির ব্যবস্থা রাখবো, চেয়ারের
ব্যবস্থা রাখবো। এই জন্য কোটি কোটি টাকার প্রজেক্ট হওয়া দরকার। একই সৈকতে 12 ঘন্টার ব্যবধানে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার দুর্লভ সুযোগ। সাথে রয়েছে সুন্দরবনের শ্যামল পল্লব, সীমান্তের সবুজ বনায়নের হাতছানি, আর এখানে রয়েছে রাখাইন সম্প্রদায়ের এক অদ্ভুত সুন্দর সংস্কৃতির সহচর্য। সব মিলিয়ে একই সাথে এত প্রাকৃতিক সৌন্দর্য দেখার সুযোগ এই কুয়াকাটা ছাড়া বিশ্বের আর কোথাও আছে বলে জানা নেই। তাই সংশ্লিষ্টরা বলছেন এখানকার যাতায়াত ব্যবস্থা, আবাসিক সংকট সমাধান এবং সামগ্রিক অবকাঠামোগত উন্নয়নে আরো বেশি বিনিয়োগ করা গেলে এটি শুধু বাংলাদেশেই নয়, হতে পারে বিশ্বের মধ্যে একটি সর্বোত্তম পর্যটন কেন্দ্র। মাহমুদ রাকিব, সময় সংবাদ, কুয়াকাটা, পটুয়াখালী। বাগেরহাটে বিটিসিএল এর কাঙ্ক্ষিত সেবা না পাওয়ায় ভোগান্তি পোহাতে হচ্ছে ইন্টারনেট ব্যবহারকারীদের। বিল পরিশোধ করেও বাংলাদেশ টেলিকমিউনিকেশন লিমিটেডের কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না বাগেরহাটের সরকারি বেসরকারি গ্রাহকরা। সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে বিচার বিভাগ ও গণমাধ্যম কর্মীদের। নিরবচ্ছিন্ন সংযোগ না পাওয়ায় কাজের ক্ষেত্রে নানা জটিলতায় পড়তে হচ্ছে তাদের। গ্রাহকরা জানান, বারবার অভিযোগ করা সত্ত্বেও সেবার মান উন্নত হচ্ছে না। এদিকে বিটিসিএল কর্তৃপক্ষ জানায়, উন্নয়ন কাজের জন্য মাঝে মধ্যে লাইন কাটা পড়ায় সংযোগ ব্যাহত হয়। এছাড়া দ্রুতগতির ইন্টারনেটের জন্য অপটিক্যাল ফাইবার প্রয়োজন বলে জানায় কর্তৃপক্ষ। এই কানেকশনের মাধ্যমে বিশেষ করে হাইকোর্টের বিল কনফার্মেশন, অন্যান্য চিঠিপত্রের যে কনফার্মেশন আসে, এগুলো মানুষকে যে সেবা দেওয়ার প্রয়োজন, এই কাঙ্ক্ষিত সেবা আমরা দিতে পারি না। প্রায় আমরা নেট পাই না। তো অতি প্রয়োজনের সময় জরুরি ভিত্তিতে যখন আমরা নিউজ পরিবেশন করব, পাঠাবো, তখন নেট নাই। বিটিসিএল এর এত দুরবস্থা, আমার বাসায় বিটিসিএল এর কানেকশন ছিল, সবশেষ আমি বাধ্য হয়ে 2 মাস আগে বিটিসিএল এর লাইন সারেন্ডার করতে হয়েছে। আমরা তারবিহীন প্রযুক্তি যদি চালু করতে পারি, সেটা অবশ্যই ইফেক্টিভ হবে, এবং তারের মাধ্যমে যদি অপটিক্যাল ফাইবারের মাধ্যমে যদি আমরা গ্রাহকদের সেবা দিতে পারতাম, তাহলে আরো স্পিড বেশি দিতে পারতাম। চট্টগ্রামে শুরু হয়েছে 2 দিনব্যাপী স্মার্টফোন ও ট্যাব মেলা। সকালে এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন হল 24-এ এই মেলা শুরু হয়। মেলায় প্রচুর দর্শনার্থীর ভিড় হয়। তথ্য প্রযুক্তি বিষয়ক প্রতিষ্ঠান এক্সপো মেকার আয়োজিত এই মেলায় বিশ্ববিখ্যাত মোবাইল নির্মাতা এবং অ্যাক্সেসরিজ প্রতিষ্ঠানের 30টি স্টল অংশ নিয়েছে। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত চলবে এই মেলা। মানিকগঞ্জে শুরু হয়েছে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা। সকাল থেকে মেলায় ভিড় করছেন নানা বয়সী মানুষ। মেলায় গৃহস্থালী, কসমেটিক্স, বিভিন্ন পণ্য সামগ্রীর প্রায় 100 স্টল রয়েছে। এছাড়া শিশুদের জন্য রয়েছে বিভিন্ন রাইড। গতকাল মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মেলার উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। চতুর্থ পর্যায়ে কাল 709টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ। কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে যাচ্ছে নির্বাচনী সামগ্রী। নিরাপত্তা জোরদার। কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত নিজামীর সঙ্গে দেখা করলেন পরিবারের সদস্যরা। সব প্রক্রিয়া শেষ করে শিগগিরই ফাঁসি কার্যকর হবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। হরতাল ধর্মঘটে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে পাইপলাইন স্থাপনের সিদ্ধান্ত। নিরাপত্তা ঝুঁকি বাড়ার আশঙ্কা, ট্যাঙ্ক তৈরির পরামর্শ বিশেষজ্ঞদের। ক্ষতিপূরণের টাকা হাতিয়ে নিতে প্রস্তাবিত মাওয়া ভাঙা রেললাইনের জমিতে গড়ে উঠছে অবৈধ স্থাপনা। স্বীকার করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। এবং চাঁদপুরে মেঘনার ভাঙনে বিলীন হতে চলেছে হরিণা ফেরিঘাট সহ বিভিন্ন স্থাপনা। হুমকির মুখে 2 কিলোমিটার এলাকা। বড় ধরনের ক্ষতির আশঙ্কা স্থানীয়দের। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন, *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।